আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি মাদ্রাসা বোর্ডের সাজেশন নিয়ে। ভূগোল সাবজেক্ট অর্থাৎ ভূগোল সাবজেক্টের প্রথম যে বহির্জাত পক্ষ এবং তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে মোট তোমাদের নাম্বার থাকবে 32 নাম্বার। তার মধ্যে শর্ট কোশ্চেন থাকবে 19 নাম্বার। তো আজকের আমার এই সাজেশন ভিডিওটা পার্ট 1। এই সাজেশন ভিডিওতে তোমরা যদি ফলো করো, আশা করা যায় অনেকটাই তোমরা পরীক্ষাতে কমন পাবে। কারণ আমি যে ভিডিওগুলো বানাই সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড কেন্দ্রিক, আর তোমরা যে ইউটিউবে অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখো সেটা হচ্ছে অনেকটা স্কুল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তার দেখা যায় পরীক্ষা হলে তোমরা কমন খুব কম পেয়ে থাকো। সো আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এটা থেকে মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমেই বহির্জাত পক্ষ এবং তাদের সৃষ্টি ভূমিরূপ। এই চ্যাপ্টারটা খুব একটা লং হিউজ চ্যাপ্টার। এখান থেকে আমি বাছাইকৃত প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমেই যে প্রশ্নটা আসার চান্স খুব বেশি, সেটা হচ্ছে বহির্জাত শক্তির মূল উৎস কি? উত্তর হবে সূর্য। আবার এমনও দিতে পারে সমস্ত শক্তির মূল উৎস কি? উত্তর হবে সূর্য। কে কত সালে পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট 1876 সালে। ক্ষয়ের শেষ সীমা ধারণা কে প্রবর্তন করেন? উত্তর হবে জন ওয়েলেসলি পাওয়েল। পর্যায়ন কাকে বলা হয়? না, যে প্রক্রিয়ার সাহায্যে ক্ষয় সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ সমান এনে একটি সাধারণ তল গঠন করে তাকে পর্যায়ন বলে। এটা সাধারণত 1 নম্বরে পড়বে না, তবু আমি দিয়ে দিয়েছি তোমার সুবিধার্থের জন্য। অবরোহণ আরোহণটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু সহজে বুঝে নাও। অবরোহণ আরোহণটা কি? এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে কোনো উঁচু স্থান ক্ষয়ভূত হয়ে সমতল পরিণত হয় তখন তাকে অবরোহণ বলা হয়। অর্থাৎ এই যে একটা উঁচু স্থান, এটা যখন ক্ষয়ভূত হচ্ছে তখন তাকে অবরোহণ বলা হয়। আর যখন এই ক্ষয়জাত পদার্থগুলো যখন নিচে সঞ্চিত হচ্ছে, তোমাদের সুবিধার জন্য ছবি এঁকেছি, নিচে যখন সঞ্চিত তখন তাকে আরোহণ বলা হয়। তাহলে এরকমভাবে প্রশ্ন হতে পারে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের স্থান উঁচু হয়? না, তখন হবে আরোহণ প্রক্রিয়া। আর কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু স্থান নিচু হয়ে যায়? ওটা হবে অবরোহণ প্রক্রিয়া। তো স্টুডেন্ট, একটা ভিডিও তৈরি করতে সত্যি অনেক কষ্ট হয়। প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তোমার সাবস্ক্রাইব খুব প্রয়োজন। দেখো, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? উত্তর হবে লুনি। ভারতের লুনি। যদি বলে ভারতের, কখনো দেখা গেছে ভারতের উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে হবে লুনি। রূপনগর, মেধা। আদর্শ নদী কাকে বলা হয়? অর্থাৎ এক কথায় যে সকল নদী 3টি গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখব, কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? কৃষ্ণা নদীতে। ভারতের কৃষ্ণা নদীতে ও মিসরিপও দেখা যায়। যদি ভারতের উল্লেখ করে দেয় তখন হবে কৃষ্ণা নদীতে। নদীর কোন বাঁকে ক্ষয় ও সঞ্চয় হয়? অবতলে ক্ষয় এবং উত্তলে সঞ্চয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র বদ্বীপ। ভারত তথা এশিয়া মহাদেশের নদী মধ্যস্থ দ্বীপটির নাম কি? মাজুলি। দেখো, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া রয়েছে। কোথায় অবস্থিত? অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। তোমাদের সুবিধার জন্য আমি সব রকম ব্যবস্থা করেছি। কোন দুটি নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? নর্মদা এবং তাপ্তি। আজীবন কাজে লাগবে প্রশ্নটা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? কারাকোরাম পর্বতের সিয়াচেন। পাদদেশীয় বৃহত্তম হিমবাহের নাম কি? আলাস্কার মালাস্পিনা। এই যে 3টে প্রশ্ন বললাম, তোমরা এই 3টে প্রশ্নের মধ্যে একটা আসবেই পরীক্ষাতে, ধরে নাও। বরফযুক্ত পর্বতের শৃঙ্গকে কি বলা হয়? নুনাটক। হিমরেখা কাকে বলা হয়? না, মেরু বা পর্বত অঞ্চলে যে সীমারেখায় উপরে পর্বত জমে যায় এবং যে নিচে পর্বত গলতে থাকে। অর্থাৎ এই যে তোমাদের ছবিটা দেখো, এই যে রেখাটা, এটাকেই হিমরেখা বলা হয়। এটা কিন্তু কল্পিত রেখা, কোনো বাস্তবে কিন্তু রেখাটা নেই, এটা কল্পনা করে নেওয়া হয়। হিমশৈল কাকে বলা হয়? না, সমুদ্রের ভাসমান বরফের শৈলশিলাকে বলা হয় হিমশৈল। ক্রেভাস কাকে বলা হয়? হিমালয়ের উপরিপৃষ্ঠে ফাটল ধরলে তখন তাকে ক্রেভাস বলবে। আর ব্রাকশুট কাকে বলবো? না, হিমবাহ যখন উঁচু পর্বতের থেকে নিচে নামে তখন পর্বত গাত্র এবং হিমালয়ের মধ্যে যে ফাটল দেখা যায় তখন থেকে ব্রাকশুট বলা হয়। অর্থাৎ আমি সহজে যদি বোঝাই, ধরো এই যে একটা হিমালয়,
এই যে হিমালয়টা যখন বইয়ের নিচে নামছে, এই যে অংশটা, এই ফাঁকগুলো অংশকে বলা হয় ক্রেভাস। আর ধরুন এই যে একটা হিমালয়, আর এটা হচ্ছে পর্বত গাত্র, এই যে মাঝের ফাঁক ফাঁক বা সংকীর্ণটাকে বলা হয় তাকে ব্রাগসুড। সমভূমি অঞ্চলে অনুজ্জ টিলা বা পাহাড়গুলিকে কি বলা হয়? মোনাডগ। ইনসেলবাজগুলি যখন ক্ষয় পেয়ে গম্বুজাকৃতি ধারণ করে তখন তাকে কি বলে? বনহাট। তির্যক বালিয়াড়িকে কি বলা হয়? বারখান। অনুদৈর্ঘ্য বালিয়াড়িকে বলা হয় শিব বালিয়াড়ি। বারখান বা তির্যক বালিয়ার আকৃতি কেমন? অন্ধচন্দ্র আকৃতি। লোহিত শব্দের অর্থ কি? শান্তিত বস্তু। ওয়াদি শব্দের অর্থ কি? শুষ্ক উপত্যকা। পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? বাজাদা। ভারতের একটি প্লায়া হ্রদের নাম? রাজস্থানের সম্বর হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাপ পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। রাজস্থানে প্লায়া হ্রদগুলি কি নামে পরিচিত? ধান্ত। মাশরুম রক কাকে বলা হয়? গৌড়কে বলা হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি বালিয়ারি মাঝখানের অংশকে কি বলা হয় তাকে? গাছি। বারখান শব্দের অর্থ হলো বালির পাহাড়। শিব শব্দের অর্থ হলো তলোয়ার। সো পার্ট 1 এই পর্যন্তই থাকলো। নেক্সট পার্ট তোমরা ফলো করো। আশা করি এই যে 3টে চ্যাপ্টার থেকে 19 নাম্বার শুধু শর্ট রয়েছে, তোমরা অনার্স পাবে। এবং 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারে যে প্রশ্ন হবে আমি তো তোমাদের দিয়ে দেবো পিডিএফ। যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলবে না। এবং মাদ্রাসা ভিত্তিক সমস্ত নোটিফিকেশান যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু বারবার বলছি স্কুল বোর্ডে তোমরা ভিডিও দেখবে না, যার ফলে যারা মাদ্রাসা বোর্ডে হচ্ছে বায়ুমণ্ডল কোন গ্যাসে পরিপূর্ণ সর্বাধিক? নাইট্রোজেন গ্যাস। কত পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন গ্যাস? না 78.1%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.9%। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের প্রথম স্তরটির নাম কি? ট্রোপোস্ফিয়ার। ক্ষুদ্রমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার। মেরুজ্যোতি বা মেরুপ্রবাহ কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে। ওজোন মণ্ডল কোন স্তরকে দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? ওজোনোস্ফিয়ারকে। ওজোন ডে কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 16 সেপ্টেম্বর। ওজোন গ্রহণ প্রথম কোন দেশে দেখা যায়? আন্টার্কটিকাতে। ওজোন স্তর ঘনত্ব মাপার একক কি? ডিইউ বা ডবসন। আগত সূর্য 200 কোটি রশ্মি ভাগের মধ্যে কত ভাগ পৃথিবীতে মাত্র আসে? মাত্র 1 ভাগ। কার্যকরী সৌরশক্তির পরিমাণ কত? 66%।